কাল এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেন, ঠিক সেদিনই আমি একটি ভিডিওতে বলেছিলাম তৈরি থাকুন, আগামী 4 বছর এমন কিছু ঘটনা দেখতে পাবেন যা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইন্টারেস্টিং, এন্টারটেনিং এবং শকিংও মনে হবে। ডোনাল্ড ট্রাম্প কালকে ঘোষণা করলেন বিশ্বের প্রায় 70টা দেশের উপর থেকে রেসিপ্রোকাল ট্যারিফ তিনি প্রত্যাহার করছেন আগামী 90 দিনের জন্য। অর্থাৎ নতুন শুল্ক নীতি অনুযায়ী তাদেরকে আর ট্যারিফ দিতে হবে না। ক্যাজুয়াল যে ট্যারিফ হয় 10%, সেটি কিন্তু আমেরিকা চার্জ করবে। তবে ঘটনা এখানেই শেষ নয়, তিনি আরো এক্সটেন্ড করে বলেছেন চায়নার উপরে সেই ট্যারিফের পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ 104% ট্যারিফ গিয়ে পৌঁছালো 125%। কারণ চায়নাই বিশ্বের এমন একটা দেশ যে একদম আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে চলে গেছে। আমি কালকে একটি ভিডিওতে আপনাদের বলেওছিলাম, চায়না লাগাতারভাবে ভিডিও প্রকাশ করে দাবি করেছে তারা এই বিশ্বের নতুন লিডার এবং গোটা বিশ্বকে আহ্বান জানাচ্ছে, প্রশ্ন করছে যে আপনি কেমন ধরনের বিশ্ব চান। চায়নার মতো যে যে বিশ্বে কোনো সিকিউরিটি থাকবে, যুদ্ধ থাকবে না, মাইগ্রেশন ইস্যু থাকবে না, সেই রকম বিশ্ব, নাকি আমেরিকার লিডারশিপে থাকা অন্য একটা দেশ এবং অন্য একটা নতুন বিশ্ব? এই ধরনের একাধিক বিতর্কিত টুইট কালকে চায়নার পক্ষ থেকে লাগাতার করে যাওয়া হচ্ছে এবং চায়নার মার্কেট এরপরে আমেরিকার জন্য মানে কার্যত যেমন বন্ধ হয়েছে, উল্টো দিকে চায়নার জন্য কিন্তু আমেরিকার মার্কেট কালকে চিরতরের মতো বন্ধ করে দেওয়ার একটা জায়গা ডোনাল্ড ট্রাম্প শুরু করলেন। কেন এই পুরো বিষয়টা সংঘাতের জায়গায় গেল? কেনই বা ডোনাল্ড ট্রাম্প তার রেসিপ্রোকাল ট্যারিফের এই পুরো বিষয়টা শেষ অবধি ধরে রাখতে পারলেন না? আসলে দেখুন, আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে এতগুলো প্রেসার ক্রিয়েট হয়ে গেছে যা সত্যি আমেরিকাকেই কিন্তু হিটব্যাক করছিল। আমেরিকার মানুষ রাস্তায় নেমে গেছে, এমনকি আমেরিকার মানুষরা ডোনাল্ড ট্রাম্পের অপসারণ চাইতে শুরু করে দিয়েছিলেন। আমেরিকার স্টক মার্কেট ঐতিহাসিকভাবে পতনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমনকি মানুষের যে সেভিংস যে অ্যাকাউন্ট 401k অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টও কিন্তু প্রায় যদি বলা হয় পয়সা শূন্য হয়ে যাচ্ছিল। সেই অ্যাকাউন্ট থেকেও পয়সা দিনের পর দিন কমতে শুরু করেছিল, ফরেক্স রিজার্ভ তলানিতে যেতে শুরু করেছিল। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা আনপ্রেডিক্টেবল পলিসি, রেসিপ্রোকাল ট্যারিফ, আমেরিকার ভবিষ্যতের দিকেও কিন্তু চিন্তায় কালো মেঘ কিন্তু ঘনিয়ে আসছিল আস্তে 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 করে। ফলে শুধুমাত্র আন্তর্জাতিক প্রেশার শুধু নয়, ইন্টারনাল প্রেশারও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করেছে এই রেসিপ্রোকাল ট্যারিফের এই পুরো বিষয়টা থেকে তিনি যেন ফিরিয়ে আসেন এবং তিনি যেন এই সিদ্ধান্তটিকে প্রত্যাহার করেন। বাংলাদেশের একাধিক মিডিয়া আমি দেখছিলাম, তারা দাবি করছে মোহাম্মদ ইউনূস চিঠি লিখেছিলেন বলে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের উপর থেকে রেসিপ্রোকাল ট্যারিফকে উইথড্র করেছেন। আমি সত্যি জানি না এই সকল মিডিয়া আদতে কতটা পড়াশোনা করে কিংবা আদৌ কতটা জানেন ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনূসের চিঠির পর বিশ্বের 70টা দেশের উপর থেকে ট্যারিফ তুলে নিল। এই কথা আমার মনে হয় বর্তমান সময়ে কোনো পাগলেও বলবে না। বাংলাদেশের মিডিয়া কিন্তু দাবি করছে মোহাম্মদ ইউনূসের এই চিঠির পরে এই পুরো বিষয়টা হয়েছে। যাই হোক, এবার আসল কথা ঢুকি। বাংলাদেশের মিডিয়ার কথা বলে এখানে লাভ নেই। বাংলাদেশের অন্ধ ভক্তরা মোহাম্মদ ইউনূসকে রাজা করার জন্য অনেক কিছু প্রচার করতে পারেন, তাদের জিও পলিটিক্সের কিছু যায় আসবে না। যা এটা আসবে তা হলো জয়শঙ্কর, ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মার্কো রুবিরিওর সঙ্গে একটি মিটিং করেন ঠিক একদিন আগে, এবং সেই মিটিং এ যে কথাবার্তাগুলো সামনে এসেছে বা সামনে আনা হয়েছে সেইগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার আগে আমি একটু আমেরিকার ইন্টারনাল পলিসির কথা আপনাদের বলতে চাই। ডোনাল্ড ট্রাম্প রাত বিরেতে বিভিন্ন সময় শেয়ার মার্কেট ওরিয়েন্টেড টুইট করতে শুরু করে দিয়েছেন। যেমন ধরুন 9 এপ্রিল 9:30টার সময় তিনি একটি টুইট করেন যে গ্রেট টাইম টু বাই। অনেকে তো এও প্রশ্ন তুলতে পারেন যে আমেরিকার প্রেসিডেন্ট শেয়ার মার্কেটের এই ধরনের টুইট করছেন এবং তারপরেই শেয়ার মার্কেট চরচর করে কখনো বাড়ছে কখনো কমে যাচ্ছে, এই পুরো বিষয়টা হচ্ছেটা কি? আমেরিকার যারা ইন্টারনাল পলিটিশিয়ান আছে তারা কিন্তু পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ইন্টারনাল বা ইনসাইড ট্রেডিং এর একটা অভিযোগ তুলেছেন। পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে জানলেন যে মার্কেট এখন উঠবে, ডোনাল্ড ট্রাম্প কেনই বা টুইট করে যাচ্ছেন দিনের পর দিন এই সময় আপনারা কিনুন, এই সময় বেচে দিন, এই সময় ছেড়ে দিন। এমনকি কালকের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ফলে আমেরিকার মার্কেট নজিরবিহীনভাবে একদিনে 12% বেড়ে গেছে। অর্থাৎ স্টক মার্কেট আমেরিকায় একটা বুম হয়েছে কালকের পর, যা 2008 সালে শেষবারের জন্য দেখা গেছিল। এবং যারা এই সময়টিকে কাজে লাগিয়েছেন
বিশ্বাস করুন তারা কোটি 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 টাকা রোজগার করেছে। এমনকি আমেরিকার যারা ডোনাল্ড ট্রাম্পের ক্লোজড ব্যবসায়ীরা তারা কিন্তু একদিনে কয়েক কোটি টাকা মানে রোজগার করেছে, তা একাধিক রিপোর্টে কিন্তু পরিষ্কার প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা ক্লোজড ব্যবসায়ী তারা নাকি জানতেন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফ উইথড্র করবেন, এবং এর পরেই নাকি ডোনাল্ড ট্রাম্প উইথড্র করেন। তারা স্টক মার্কেট এবং শেয়ার মার্কেটের এই সময়টিকে কাজে লাগিয়ে একদিনে কয়েক বিলিয়ন ডলার কিন্তু রোজগার করেন। আমেরিকার অন্যতম বিখ্যাত একজন পলিটিশিয়ান ক্রিস মার্ফি সরাসরি ইনসাইড ট্রেডিং, ইনসাইড মার্কেটিং এর অভিযোগ তুলেছেন। তিনি পরিষ্কারভাবে বলছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নাকি শেয়ার মার্কেটের ট্রেডার, যিনি আগাম পূর্বাভাস দিচ্ছে এবং শেয়ার মার্কেট সেভাবে চলছে। পুরো বিষয়টিতেই তদন্ত প্রক্রিয়া চেয়েছেন তিনি। এমনকি ওয়াশিংটন ডিসিকে, হোয়াইট হাউসকে বিভিন্ন ক্ষেত্রে চিঠিপত্র লিখে তিনি দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে সকল ব্যবসায়ীরা ঘুরে তাদের যেন অ্যাকাউন্ট কড়া ইনভেস্টিগেশনের আওতায় আনা হয়, কারণ এই ধরনের খামখেয়ালিপনা এর আগে আমেরিকায় কিন্তু কখনো দেখা যায়নি। অর্থাৎ ঘরে বাইরে তীব্র চাপের মুখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পড়তে শুরু করেন। অন্যদিকে ব্রিক্স কান্ট্রিগুলো একত্রে হওয়া শুরু করে দিয়েছিলেন, যেমন ধরুন ভারত, চায়না, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, একাধিক দেশ কিন্তু সংঘবদ্ধ হতে শুরু করে দিয়েছিল। এমনকি আমেরিকার পার্টনার কিছু দেশ যেমন সাউথ কোরিয়া, জাপান, তারা আবার চায়নাকে ইনভাইট করে একটা নতুন জোট তৈরি করার চেষ্টা করেছিল। অর্থাৎ ইসরায়েল ছাড়া গোটা বিশ্বের কোনো দেশই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাশে সরাসরি পাশে এসে দাঁড়াননি, উল্টে তারা একাধিক সলিউশন কিন্তু খোঁজার চেষ্টা করেছিলেন এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল ট্রেড যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকার সঙ্গে প্রত্যেকটি দেশ। ফলে ঘরে বাইরে প্রবল চাপে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন এই সময় যদি তিনি পিছনে না সরে আসেন তাহলে কিন্তু কোনো না কোনো বিপদের সম্মুখীন তার আমেরিকান ফার্স্ট পলিসির দ্বারাই আমেরিকার ভাগ্যে নেমে আসছে। জয়শঙ্কররা প্রথম থেকে কি করেছেন, অর্থাৎ ভারতবর্ষের স্ট্র্যাটেজিটা একটু বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষ এখানে 100% সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছিল যে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো যুদ্ধ যেতে হবে না। যারা যুদ্ধে গেছে আজকে তাদের অবস্থা দেখুন। আজকে যুদ্ধে গেছে চায়না, সেই চায়নার উপরে 125% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে কি হলো? এর ফলে চায়না আমেরিকার মার্কেট আর ব্যবসা বাণিজ্যই করতে পারবে না। তখন চায়না চাইবে বিশ্বের যে বাকি দেশগুলো আছে যেমন ধরুন জাপান, রাশিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এ সকল দেশগুলোকে ধরতে চাইবে। কিন্তু এক্ষেত্রে ভারতবর্ষের কাছেও কিন্তু একটা সুযোগ খুলে গেল। চায়না বহির্ভূত একটা বিশ্ব যখন তৈরি হচ্ছে, আমেরিকার মার্কেটে যদি বিশ্ব ভাবেন, সেই আমেরিকার মার্কেটে কিন্তু ইন্ডিয়া চূড়ান্তভাবে ডমিনেট করার একটা জায়গায় চলে গেল। আমার মনে হয় ভারত সরকারের ইমিডিয়েটলি একটা পলিসি তৈরি করতে হবে, ভারতের ম্যানুফ্যাকচারিং এ জোর দিতে হবে, প্রোডাক্ট কোয়ালিটিতে জোর দিতে হবে এবং ভারতবাসী হিসাবে আপনাদের সকলকেই চেষ্টা করতে হবে আমেরিকার মার্কেট যেন কোনো না কোনো ভাবে ধরা যায়। যদিও 3 মাসের জন্য, কিন্তু এই 3 মাসটিকে যদি কাজে লাগানো যায় তাহলে আমেরিকার মার্কেট কখনো আর চায়না কিন্তু অ্যাক্সেসই করতে পারবে না, কারণ মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে পড়বে ভারতের প্রোডাক্টে। অর্থাৎ ভারতের ক্ষেত্রেও কিন্তু একটা বুম আসতে চলেছে ইকোনমিক্যাল জায়গায়। কারণ এই ট্রেড ওয়ারে আমি প্রথম থেকেই বলছি সব থেকে বেশি সুযোগ সুবিধা যদি নিতে পারে তা হলো ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ ইতিমধ্যেই চায়নার সঙ্গে একটা মিউচুয়াল ডেভেলপমেন্টের জায়গায় চলে গেছে। রাশিয়া ভারতবর্ষের জন্য ফুল মার্কেট খুলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ চলে এসেছে ভারতের সঙ্গে কথা বলার জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা নেদারল্যান্ড তারা ভারত সফরে এসে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চেয়েছে। আর কালকের এই সিদ্ধান্তের পর আমেরিকার মার্কেটটাও কিন্তু ভারতবর্ষের জন্য কোট আনকোট পুরোটাই খুলে গেল, কারণ চায়নার 125% ট্যারিফ দিয়ে আমেরিকার মার্কেট ধরার মতো জায়গায় বর্তমানে কিন্তু নেই, একাধিক বিশেষজ্ঞরা বলছেন। অর্থাৎ এই ট্রেড ওয়ার যেদিকেই যেত ভারতবর্ষই কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে থাকতো। তার আগের দিনই, এই ঘোষণার আগের দিনই জয়শঙ্কর এবং মার্কো রুবিওর মধ্যে একটি মিটিং হয়, সেটা ট্রেড সংক্রান্তই মিটিং হয়। আমার দৃঢ় বিশ্বাস যে মিটিং এর পরে যে কথাবার্তাগুলো উঠে এসছে সেখানে মার্কো রুবিওর কোট আমি একটা আগে দেখছিলাম, তিনি বলেছেন স্পেসিফিক ওশিয়ানের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা কথাবার্তা বলি, আমরা ট্রেড ডিল নিয়ে কথা বলি। এই ইন্দো স্পেসিফিক ওশিয়ান যেখানে আমেরিকা ভারতবর্ষের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আছে, সেখানে জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যদি আপনারা ট্রেড ডিলে না যান তাহলে আমাদের সঙ্গে চায়নার এগ্রিমেন্ট আমাদের করতেই হবে, কারণ উই হ্যাভ টু সার্ভাইভ ফার্স্ট, আমাদের আগে নিজেকে বাঁচতে হবে। এবং ঠিক এই জায়গাটিতে আমেরিকা নতুন করে রিথিঙ্ক করেছে, যদি এই বিশ্বটি প্যারালালি চায়নার দিকে মুভ করে যায় তাহলে কিন্তু আমেরিকা দিনের শেষে লস করবে। অর্থাৎ আমেরিকা কখনোই চাইবে না
ভারতবর্ষ চায়নার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করুক, ইউরোপীয় ইউনিয়ন ভারতবর্ষের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করুক, রাশিয়া ভারতবর্ষকে ফুল অ্যাক্সেস দিয়ে দিক। ফলে নিঃসন্দেহে জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা হয়তো ভাববেন আমরা আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি, আপনাদের বন্ধুত্বের সম্মান আমরা রক্ষা করছি না, কিন্তু উল্টো দিকে এটাও আপনাদের বুঝতে হবে আমাদেরও কিন্তু কোনো বিকল্প অপশন নেই। আমরা আমাদের দেশবাসীর স্বার্থে চায়নার সঙ্গে চুক্তি করতে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে, ট্রেড বাড়াতে বাধ্য হচ্ছি, রাশিয়ার সঙ্গে বিভিন্ন চুক্তি করতে বাধ্য হচ্ছি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সাহায্য করে বিভিন্ন রকম কর্মকাণ্ড করতে বাধ্য হচ্ছি। ফলে জয়শঙ্করের সাথে মার্কো রুবিওর এই মিটিংটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, এবং কোথাও না কোথাও গিয়ে ভারতের যে প্রভাব যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে তা কিন্তু আমেরিকার এই ঘোষণাতেও কালকে পরিষ্কারভাবে বোঝা গেল যে ইন্দো স্পেসিফিক ওশিয়ানে যদি ডমিনেট করতে হয় তাহলে ভারতবর্ষকে কোনোভাবেই অবহেলা করার জায়গায় এই বর্তমান ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিন্তু নেই। এবং এই পুরো চুক্তিটি আপনারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে কেউ কথা বলতে পারেন, কেউ হাস্যকর একটা জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেতে পারেন, কিন্তু এত সব বিশ্লেষণ করার পরেও বলতে হচ্ছে ভারতের কাছে যে গোল্ডেন অপরচুনিটি খুলে গেল সেটাকে কিন্তু অস্বীকার করার জায়গায় এই মুহূর্তে আন্তর্জাতিক স্তর নেই। অর্থাৎ এই মুহূর্তে চালিকার আসনে ভারতবর্ষ। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।